এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। A 50-year-old man who has a history of modest alcohol intake presents complaining of arthalgia and erectile dysfunction that has worsened over the past 6 to 9 months. On examination, he has a deep tan and evidence of chronic liver disease. ইন্ডিকেশন ফাইন্ডিংসের মধ্যে এএলটি এসটি এগুলো একটু বেশি আছে, এএলপিটা বেশি আছে, বিলিরুবিন এলডিএস এগুলো বেশি আছে, সেরাম আয়রনটাও বেশি, ফেরিটিন বেশি অ্যান্ড গ্লুকোজ বেশি। মানে মিডিল এজ পারসন, পেশেন্টের জয়েন্ট পেন, ইরেকটাইল ডিসফাংশন আর হচ্ছে যে স্কিন পিগমেন্টেশন, সিএলডি হিস্ট্রি আছে, লিভার ফাংশন টেস্ট ইম্পেয়ার, ফেরিটিন গ্লুকোজ এগুলো বেশি, আর সাথে পেশেন্টের মডেস্ট অ্যালকোহল হিস্ট্রি আছে। ডায়াগনোসিস কি হবে তাহলে এটা? তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে হিমোক্রোমাটোসিস। তাহলে এই ধরনের মিডিল এজের পেশেন্ট, বিশেষ করে মেল পেশেন্টের ক্ষেত্রে বেশি হয়। যদি পেশেন্টের জয়েন্ট পেইন, তারপর লিভার ফাংশন ইম্পেয়ার্ড বা সিএলডি, এর সাথে ডায়াবেটিস, স্কিন পিগমেন্টেশন থাকে, তাহলে সেক্ষেত্রে ডায়াগনোসিস হবে হচ্ছে হিমোক্রোমাটোসিস। 25-year-old woman presents to the clinic with a flu-like illness and jaundice declare. She tells you that she feels nauseous and has not eaten properly for the past 36 hours. He tells She tells you that she has had 2 previous episodes over the past 6 years. On examination, her temperature normal, blood pressure, pulse সবই normal. She has obvious symptoms of influenza. Her abdomen is soft and non-tender. ইনভেস্টের মধ্যে হিমোগ্লোবিন নর্মাল আছে, তারপর লিভার ফাংশন টেস্টের মধ্যে এএলটি, এএলপি এগুলো সবই নর্মাল, শুধুমাত্র বিলিরুবিনটা বেশি আছে। Which of the following is the investigation most useful in determining the diagnosis? তাহলে একটা ইয়ং পেশেন্ট, সে 3 দিন ধরে খাওয়া দাওয়া করতেছে না ঠিক মতো, ফ্লু-লাইক ইলনেস আছে, আর পেশেন্টের বিলিরুবিনটা বেশি আছে। আদার লিভার ফাংশন টেস্ট, সিবিসি সব রিপোর্ট নর্মাল। তাহলে এখানে ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস হচ্ছে গিলবার্ট সিনড্রোম। তাহলে এই ধরনের ইয়ং পেশেন্ট যদি জন্ডিস নিয়ে প্রেজেন্ট করে বা বিলিরুবিন বেশি থাকে এবং ইউজুয়ালি ফাস্টিং কন্ডিশনে বা দেখা অ্যাকিউট ইলনেসে পরে বেশি হয়, তাহলে সেটা হবে ডায়াগনোস হবে গিলবার্ট সিনড্রোম। এক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশন ইউজুয়ালি লাগে না, যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আনকনজুগেটেড বিলিরুবিনটা দেখতে পারি। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আনকনজুগেটেড বিলিরুবিন বেশি থাকে, কারণ এখানে আমরা জানি একটা এনজাইম ডেফিসিয়েন্স থাকে, ইউডিপি, গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ। এই এনজাইমটার কাজ হচ্ছে আনকনজুগেটেড যে বিলিরুবিন আছে, এই আনকনজুগেটেড বিলিরুবিনকে কনভার্ট করে কনজুগেটেড বিলিরুবিন করা। এখন যেহেতু এই এনজাইমগুলো ডেফিসিয়েন্সি থাকে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে, সো এই কনজুগেশনটা সে করতে পারে না। আর অ্যাকিউট স্ট্রেসফুল কন্ডিশনে অথবা ফিভার বা ফাস্টিং কন্ডিশনে এনজাইম লেভেলটা আরো বেশি কমে যায়, ফলে তখন পেশেন্টের জন্ডিসটা বেশি হয় বা সিমটমসটা তখন বেশি অ্যাপিয়ার করে। এই পেশেন্টে যদি আমরা ইউজিন এক্সামিনেশন করি, তাহলে ইউজিনে কি বিলিরুবিন বাড়বে নাকি কমবে নাকি নর্মাল থাকবে? বাড়বে না। তাহলে এটা হচ্ছে মেন অ্যান্সার। তাহলে এখানে আমাদের যে বিলিরুবিন বাড়ছে এটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন। এই আনকনজুগেটেড বিলিরুবিন এগুলা হচ্ছে ওয়াটার ইনসলিবল, এই কারণে এরা ইউরিনে অ্যাপিয়ার করে না। তাহলে এক্ষেত্রে ইউরিনে কোনো বিলিরুবিন বাড়বে না। A 45-year-old woman with ulcerative colitis is admitted with a history of jaundice, pruritus, and intermittent abdominal pain. Examination shows hepatosplenomegaly and mild ascites. Blood test confirms an obstructive jaundice, and anti-mitochondrial antibodies are not detected. তাহলে আলসারেটিভ কোলাইটিস পেশেন্ট, সাথে আছে অবস্ট্রাকটিভ জন্ডিস।
আর এর সাথে আছে হেপাটোস্প্লেনোমেগালি। হেপাটোস্প্লেনোমেগালি উইথ অ্যাসাইটিস। তাহলে পেশেন্টের ডায়াগনোসিস কি হবে? স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস। তাহলে আলসারেটিভ কোলাইটিস পেশেন্টদের ক্ষেত্রে সবথেকে কমন হচ্ছে প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস। যদি পেশেন্টের লিভার ফাংশন টেস্ট ইম্পেয়ার থাকে বা অবস্থা, তাহলে এই ধরনের যদি কোনো সিনারিও থাকে, ডিরেক্টলি আলসারেটিভ কোলাইটিস বলা থাকতে পারে, অথবা বলা থাকতে পারে পেশেন্টের ব্লাডি ডায়রিয়া আছে। এই পেশেন্টের যদি অবস্থা একটি জন্ডিস নিয়ে প্রেজেন্ট করে বা লিভার ফাংশন টেস্ট ইম্পেয়ারমেন্ট নিয়ে প্রেজেন্ট করে, তাহলে মোস্ট লাইকলি কজ হচ্ছে স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস। আচ্ছা, প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিসে কিছু কিছু কার্সিনোমা রিস্ক থাকে বেশি। কি কি কার্সিনোমা রিস্ক থাকে বেশি? যেটা পরীক্ষায় এমসিকিউ হিসেবে আসতে পারে, অনেক সময় সিঙ্গেল হিসেবে আসতে পারে। ফার্স্ট হচ্ছে কোলাঞ্জিও কার্সিনোমা। প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস পেশেন্টদের ক্ষেত্রে কোলাঞ্জিও কার্সিনোমা রিস্ক থাকে বেশি। এরপর হচ্ছে কোলন কার্সিনোমা রিস্ক থাকে বেশি এই পেশেন্টগুলোর। আর একটা হচ্ছে গলব্লাডার কার্সিনোমা। তাহলে তিনটা ক্যান্সারের নাম মনে রাখা লাগবে যেগুলো প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস পেশেন্টের বেশি হয়। A 55-year-old geography teacher was referred for management of obesity. He had a body mass index of 36 kg per meter square. Investigation shows raised cholesterol, fasting triglyceride, and ALT. He denied alcohol excess. তাহলে একজন ওবেস পেশেন্ট, সাথে তার হাইপারলিপিডেমিয়া আছে, আর লিভার ফাংশনের মধ্যে এএলটিটা বেশি আছে। পেশেন্টের কোনো অ্যালকোহল এক্সেস হিস্ট্রি নেই। তাহলে পেশেন্টের ডায়াগনোসিস কি হবে? হাই বিএমআই, হাইপারলিপিডেমিয়া, আর সাথে এএলটি বেশি, কোনো অ্যালকোহলের হিস্ট্রি নেই। তাহলে এই ধরনের ওবেস পেশেন্ট, ডায়াবেটিক বা হাইপারটেনসিভ বা হাইপারলিপিডিয়াম পেশেন্ট, এরা যদি লিভার ফাংশনে অ্যাবনর্মালিটি নিয়ে প্রেজেন্ট করে, তাহলে মোস্ট লাইকলি হচ্ছে নন অ্যালকোহলিক লিভার ডিজিজ। এটা হইতে পারে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা স্টেটিক হেপাটাইটিস বা সিরোসিস। তো এই পেশেন্টের যেহেতু এএলটিটা বেশি আছে, তাহলে এটা স্টেটিক হেপাটাইটিস হবে। তাহলে ডায়াগনোসিস কনসিস্টেন্ট উইথ নন অ্যালকোহলিক স্টেটিক হেপাটাইটিস। এটার নাম এখন চেঞ্জ করা হয়েছে, এখন বলা হয় মেশ। তাহলে এটা মনে রাখবেন, মেটাবলিক অ্যাসোসিয়েটেড স্টেটিক হেপাটাইটিস। তাহলে এটা এবার পরীক্ষাগুলোতে খুব ফ্রিকোয়েন্টলি ধরছে। এখন যে কোনো ক্লিনিক্যাল পরীক্ষা যদি হয়, সেটা ফেজ এ ফাইনাল বা ফেজ বি ফাইনাল বা এফসিবিএস, এই পরীক্ষাগুলোতে এটা খুব ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করে নতুন নামটা কি। A 51-year-old man presented to his general practitioner complaining of tiredness. He had no history of alcohol excess and took no medications. There has been a history of intermittent bloody diarrhea over the past few years. His general practitioner noticed that his alkaline phosphatase level was raised, and that his ANCA was positive, anti-neutrophilic cytoplasm antibody. He was then referred for a gastroenterological opinion. মানে একই রকম সিনারিও, পেশেন্টের ইন্টারমিটেন্ট ব্লাডি ডায়রিয়া আছে, সাথে আঙ্কা পজিটিভ, আর পেশেন্টের অবস্ট্রাকটিভ প্যাটার্নে লিভার ফাংশন স্ট্যাবলিটি আছে। তাহলে এটার ডায়াগনোসিস সেম, প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস। A social worker had been diagnosed with hepatitis C virus infection, which test will conclusively establish the presence of this infection. তার মানে হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে কনফার্মেটরি টেস্ট কোনটা? আমরা যখন হেপাটোলজি পড়ছিলাম তখন বলছিলাম এখান থেকে দুইটা টেস্ট পড়া লাগবে, একটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট ফর হেপাটাইটিস সি ভাইরাস, আর একটা হচ্ছে কনফার্মেটরি টেস্ট।
Excellent. তাহলে স্ক্রিনিং টেস্টের ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে অ্যান্টিহেপাটাইটিস সি ভাইরাস অ্যান্টিবডি। আর যদি বলা হয় যে কনক্লুসিভ টেস্ট বা কনফার্মেটরি টেস্ট, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে হেপাটাইটিস সি ভাইরাস আরএনএ। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস আরএনএ। আর পরীক্ষা যদি বলে যে স্ক্রিনিং টেস্ট, সেক্ষেত্রে আমরা অ্যান্টিবডি টেস্ট করব। Which test would provide the earliest indication of acute hepatitis B infection in the nurse? The nurse was investigated following a needle stick injury sustained while taking a blood sample from a patient infected with hepatitis B virus. The nurse's vaccination record for hepatitis B was unknown. তাহলে একটা বি ভাইরাস যদি ইনফেকশন হয়, তাহলে আর্লিয়েস্ট ইন্ডিকেশন মানে কোন সিওলজিক্যাল মার্কার দেখে আমরা বুঝতে পারবো? অ্যান্সার হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন। তাহলে এই রিলেটেড আমরা একটা পোস্ট আগে গ্রুপে শেয়ার করেছিল, সবার আগে মানে কি সিকোয়েন্সে অ্যাপিয়ার করে। তাহলে ইউজুয়ালি সবার আগে অ্যাপিয়ার করে হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ, যেটা অপশনে নাই। এরপরে অ্যাপিয়ার করবে হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন। তারপরে অ্যাপিয়ার করবে হচ্ছে অ্যান্টি হেপাটাইটিস বি ভাইরাস কোর আইজিএম। এরপরে অ্যাপিয়ার করবে হেপাটাইটিস বি ভাইরাস কোর আইজিজি। অ্যান্ড ফাইনালি যখন রিসলিউশন হয়ে যাবে, তখন অ্যাপিয়ার করবে বি ভাইরাস সারফেস অ্যান্টিবডি। তাহলে বি ভাইরাস ডিএনএ যেহেতু এখানে নাই অপশনে, আমাদের সবাই আগে অ্যাপিয়ার করতেছে বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন। আর এরপরে অ্যাকিউট কন্ডিশনে থাকবে কোর আইজিএম, আর ক্রনিক হলে থাকবে কোর আইজিজি। আর সারফেস অ্যান্টিজেন অ্যাকিউট ক্রনিক দুইটা ক্ষেত্রে থাকতে পারে। আর পেশেন্ট যখন রিকভারি হয়ে যাবে, তখন বি ভাইরাস সারফেস অ্যান্টিবডি থাকবে। আর কোর আইজিজি যেটা, এটা হচ্ছে থাকে পারসিস্টেন্ট। তাহলে কোনো একটা পেশেন্টের যদি আগে একটা ইনফেকশন হয়ে যায়, তারপর যদি রিকভারি, তাহলে সেক্ষেত্রে আমরা কোর আইজিজি এবং সারফেস অ্যান্টিবডি দুইটাই পজিটিভ পাবো। A 49-year-old bar owner who now lives in southern Spain comes to the gastroenterology clinic for review. He has type 2 diabetes, osteoarthritis of both knees, and bile cirrhosis. Although he aims to drink only minimal amounts of alcohol, on examination blood pressure 152 by 8 millimeter mercury, pulse 75 and regular, he is tanned and has a number of spider navy over the upper body. His BMI is 31. Blood testing reveals elevated transaminase, ferritin, and transferrin saturation. তাহলে ডায়াগনোসিস কি হবে? ডায়াগনোসিস হিমোক্রোমাটোসিস আমরা কয়েকটা সিনারিও এর আগে ডিসকাস করছি। তাহলে মিডিল এজের মেল পেশেন্ট এর সাথে যদি পেশেন্টের সিএলডি, ডায়াবেটিস, স্কিন পিগমেন্টেশন, তারপর হচ্ছে জয়েন্ট পেন, এগুলো থাকে, তাহলে ডায়াগনোসিস হিমোক্রোমাটোসিস। তাহলে এখানে কোশ্চেন মেইনলি চাইছে হচ্ছে এখানে কি ধরনের মিউটেশন থাকে বা কোথায় মেইনলি মিউটেশনটা হয়। তাহলে এখানে মেইন মিউটেশন আছে C282Y মিউটেশন, এটা হচ্ছে মোস্ট কমন। আর কিছু মাইনর ক্ষেত্রে H63D মিউটেশন থাকতে পারে। তাহলে এটা হচ্ছে মোস্ট কমন। যদি এটা অপশনে না থাকে, তাহলে সেকেন্ড অ্যান্সার হবে। আচ্ছা, হিমোক্রোমাটোসিস পেশেন্টদের ক্ষেত্রে হেপসিডিন লেভেল কেমন থাকে? কম থাকে নাকি বেশি থাকে? লো থাকে। তাহলে হিমোক্রোমাটোসিস যে মিউটেশন হয়, এই মিউটেশনের ফলে যে সমস্যাটা হয়, সেটা হচ্ছে হেপসিডিন লেভেলটা কমে যায় বা হেপসিডিন প্রোডাকশন কমে যায়। হেপসিডিনের কাজ হচ্ছে আয়রন অ্যাবজর্পশনকে প্রিভেন্ট করা। আর স্পোর্টকে ইনহিবিট করা। তাহলে এই পেশেন্টরা যেহেতু হেপসিডিন লেভেল কম আছে,
সো এই ক্ষেত্রে আমাদের আয়রন অ্যাবজর্পশন যে ইনহিবিটর ইফেক্ট এটা থাকবে না। এই পেশেন্টের ক্ষেত্রে বেশি বেশি আয়রন অ্যাবজর্পশন হবে, ফলে বডিতে আয়রন ডিপোজিশন হবে, হিমোক্রোমাটোসিস ডেভেলপ করবে। তাহলে হিমোক্রোমাটোসিস হচ্ছে হেপসিন লেভেলটা লো থাকে। আর হেপসিন লেভেল বেশি থাকে কোথায়? অ্যানিমিয়া অফ ক্রনিক ইনফ্লামেশন বা অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। তাহলে এই কন্ডিশনগত যেসব পেশেন্টের ক্রনিক ইনফ্লামেশন হয়, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, সিস্টেমিক স্ক্লেরোসিস বা যে কোনো ক্রনিক ডিজিজে, তাহলে ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজগুলোতে লিভার কি করে, বেশি বেশি হেপসিডিন প্রোডাকশন করে। এই হেপসিডিন যখন বডিতে বেশি হয়ে যায়, সে তখন কি করে, আয়রন ট্রান্সপোর্টকে ইনহিবিট করে। ফলে বডিতে অ্যাভেলেবল আয়রন বা ইউটিলাইজ করার জন্য আয়রনটা অ্যাডিকুয়েট অ্যামাউন্টে থাকে না। ফলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে তখন অ্যানিমিয়া ডেভেলপ করে। তাহলে হিমোক্রোমাটোসিস পেশেন্টের ক্ষেত্রে হেপসিডিন থাকবে কম, আর অ্যানিমিয়া ক্রনিক ডিজিজ বা অ্যানিমিয়া ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে হেপসিডিন লেভেল থাকবে বেশি। A 22-year-old man presented with unexplained jaundice that occurred repeatedly during episode of fasting. এটা অলরেডি ডিসকাস করেছে, গিলবার্ট সিনড্রোম। তাহলে এটা বারবার দেওয়ার কারণ হচ্ছে এগুলো পরীক্ষায় থাকবে। গিলবার্ট সিনড্রোম, তারপরে হিমোক্রোমাটোসিস, উইলসন ডিজিজ, আর বি ভাইরাস সেরোলজি। এখান থেকে কোশ্চেন প্রত্যেক পরীক্ষায় থাকবে, যে কোনো পজিশন পরীক্ষা হলেই এখান থেকে কোশ্চেন আসবেই। তো এই টপিকসগুলো থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? A 45-year-old bar owner, he reported being very tired and feeling washed out. He attended with his girlfriend, who was concerned that he was important and had lost interest in sex. He had a past history of joint pain and mild arthritis, particularly affecting his knees. There is a family history of autoimmune disease with type 1 diabetes in one of his fasting relatives and hypothyroidism in another. On examination, he looked deeply tanned. There was loss of body hair, testicular atrophy, and fasting blood glucose was elevated, as well as alkaline phosphatase and transaminase. তো এটা সেম সিনারিও, হিমোক্রোমাটোসিসের একই সিনারিও বারবার চলে আসছে। তাহলে এবার আমাদের কোশ্চেন হচ্ছে endocrinology related. A 22-year-old woman presented with abdominal pain, nausea, and vomiting of 28 4-hour duration. She had no past medical history. On examination, her blood pressure was 108/72 millimeter mercury, heart rate was 88, and she was afebrile. Arterial blood gases reveals partial pressure oxygen 11.7 kilopascal, কিছুটা কম আছে। Partial pressure of carbon dioxide 4.2 kilopascal, এটাও কম আছে। pH 7.3, এটাও নর্মাল থেকে কম। বাইকার্বনেট 16, এটাও কম। আর এনন গ্যাপ হচ্ছে 16, এটা হচ্ছে উইদিন নর্মাল লিমিট। What is the likely cause of for the patient's symptoms and blood gas results? তাহলে পেশেন্টের প্রেজেন্টেশনের মধ্যে আছে অ্যাবডোমিনাল পেইন, নসিয়া অ্যান্ড ভমিটিং, মানে জিআই সিমটমস। এর সাথে ব্লাড প্রেশার কম আছে। এরপর আসে নর্মাল অ্যানায়ন গ্যাপ। আমরা যদি অপশনগুলো দেখি, তাহলে এখানে আছে কি কি, কন সিনড্রোম অ্যান্ড কুশিং সিনড্রোম। এগুলোতে কি থাকে, পেশেন্টের ব্লাড প্রেশার থাকবে বেশি, মানে হাইপার টেনশন থাকবে। অ্যাডিসনস ডিজিজ, ব্লাড প্রেশার কম থাকবে। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে ব্লাড প্রেশার কম থাকবে। পারসিস্টেন্ট ভমিটিংও ব্লাড প্রেশার কম থাকবে। তাহলে এখান থেকে আমাদের আসলে দুইটা ক্লু বাদ চলে যায়, কনস এবং কুশিং, বাকি থাকে তিনটা। তাহলে এই তিনটা আলাদা করার জন্য আমাদের লাগবে হচ্ছে এই যে এবিজি অ্যানালাইসিসটা। এবিজিতে আমরা দেখি পিএইচটা কি আছে, 7.3। তাহলে পিএইচ যদি কম থাকে তাহলে এটা হচ্ছে অ্যাসিডোসিস। এখন অ্যাসিডোসিস দেখার পরে আমাদের
নেক্সট স্টেপ হবে অ্যাসিডোসিসটা কি রেসপিরেটরি অ্যাসিডোসিস নাকি মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস হইতে হলে কি হবে, বাইকার্বনেট কমতে হবে। আর যদি রেসপিরেটরি অ্যাসিডোসিস হইতে হয় তাহলে সেক্ষেত্রে পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইডটা বেশি হওয়া লাগবে। তাহলে আমরা যদি দেখি তাহলে কোনটার সাথে মিলে, এখানে বাইকার্বনেটটা কম আছে, পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড এটাও কম, তাহলে অ্যাসিডোসিসের সাথে মিলে হচ্ছে বাইকার্বনেটটা। তাহলে বাইকার্বনেট যদি কমে তাহলে সেক্ষেত্রে অ্যাসিডোসিস হইতে পারে। তাহলে এটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিস এটা এখান থেকে ইন্টারপ্রিটেট করার পর আমাদের নেক্সট স্টেপ হবে, এটা হচ্ছে নর্মাল এনন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস অর হাই এনন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে এখানে এনন গ্যাপ লিখে দিচ্ছি যে এটা উইদিন নর্মাল লিমিট, তাহলে এটা হচ্ছে একটা নর্মাল এনন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এখন যদি আমরা দেখি বাকি যে কজগুলো ছিল এগুলোর মধ্যে নর্মাল এনন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস কোনটা করতে পারে। তাহলে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস এটা হচ্ছে কজ অফ হাই এনন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, তাহলে এটা এক্সক্লুড হয়ে গেল। পারসিস্টেন্ট ভমিটিং যদি হয় তাহলে আমাদের গ্যাস্ট্রিক যে কন্টেন্টগুলো আছে সেগুলো লস হবে। আমাদের গ্যাস্ট্রিক কন্টেন্টের মধ্যে কি থাকে, মেইনলি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে অ্যাসিড যদি লস হয় তাহলে কি হবে, মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে এই অপশনটা বাদ চলে গেল। তাহলে আমাদের বাদ থাকতেছে কোনটা, শুধুমাত্র অ্যাডিসনস ডিজিজ, যেটা হাইপোটেনশন করতে পারে, জিআইটি সিমটমস করতে পারে, সাথে নর্মাল এনন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস করতে পারে। অপরদিকে আমরা যদি কনস এবং কুশিং সিনড্রোম চিন্তা করি তাহলে এই ক্ষেত্রে কি হয়, মেইনলি হাইপার অ্যালডোস্টেরনিজম হয়। তাহলে এখানে অ্যালডোস্টেরনটা বাড়ে, অ্যালডোস্টেরন বাড়লে কি হবে, সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে, আর পটাশিয়াম এবং হাইড্রোজেন সিক্রেশন হবে। সোডিয়াম এবং ওয়াটার যদি রিটেনশন হয় তাহলে কি হবে, ব্লাড প্রেশার বাড়বে, যেহেতু এখানে ভলিউম বাড়তেছে, সোডিয়াম কন্টেন্ট বাড়তেছে। আর পটাশিয়াম যদি কমে যায় তাহলে হাইপোক্যালেমিয়া হবে। হাইড্রোজেন যদি লস হয় তাহলে মেটাবলিক অ্যালকালোসিস হবে। তাহলে এই কন্ডিশনটাতে আমরা পাবো হচ্ছে হাইপারটেনশন উইথ হাইপোক্যালেমিয়া উইথ মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে এই ধরনের সিনারিও এটাই এফসিবিএস হয়তো জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু এমআরসিবিতে পার্ট 1 বা পার্ট 2 এর জন্য এটা খুবই কমন সিনারিও। তাহলে এডিসনস, কুশিং, কনস এই সবগুলা থেকে পরীক্ষা খুব কমনলি কোশ্চেন আসে, কারণ এগুলো প্রত্যেকটা ফাইন্ডিংস ডিফারেন্ট। এখানে ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স, তারপরে আর এবিজি ইমব্যালেন্স, ব্লাড প্রেশার, এগুলো সবই ডিফারেন্ট। আর যখন কোনো কিছুতে আলাদা করা যাবে না, যেমন কুশিং সিনড্রোম, কন সিনড্রোম, এরপর আমরা বলছিলাম রেনাল আর্টারি স্টেনোসিস, তাহলে এই কন্ডিশনগুলো সবকিছু মোটামুটি সিমিলার থাকে। সেক্ষেত্রে আমাদের দেখা লাগবে রেনিন অ্যালডোস্টেরন রেশিওটা। তাহলে এই ধরনের সিনারিও আমরা পরে ডিসকাস করবো। A 40-year-old man presents with headache, excessive sweating, galactorrhea, polyuria, and polydipsia. He says that he can no longer wear his wedding ring because his fingers have become swollen. Visual field examination reveals bitemporal hemianopia. His blood pressure 160 by 110 millimeter mercury, BMI 24, blood test shows fasting blood glucose 9 millimole per liter, prolactin 1200 milliunit per liter. তাহলে ডায়াগনোসিস কি, অ্যাক্রোমেগালি, এক্সেলেন্ট। তাহলে এখান থেকে যে পয়েন্টটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে হি ক্যান নো লঙ্গার ওয়ার ওয়েডিং রিং। তাহলে কোন একটা পেশেন্ট তার ওয়েডিং রিংটা টাইট হয়ে যাচ্ছে, বা তার জুতা বা তার ড্রেস এগুলো টাইট হয়ে যাচ্ছে হঠাৎ করে, সাথে ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট আছে, তাহলে এটা হচ্ছে ক্লাসিক্যাল সিনারিও ফর অ্যাক্রোমেগালি। যে কোনো পরীক্ষায় অ্যাক্রোমেগালি সিনারিও দেওয়া থাকলে এই কথাগুলো লেখা থাকবে। একটা হচ্ছে ওয়েডিং রিং বা স্যান্ডেল বা শু এগুলো টাইট হয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে ভিজুয়াল ফিল্ডের সমস্যা হচ্ছে। তাহলে পেশেন্টের হেডেক হওয়ার কারণ কি, তাহলে এখানে অ্যাক্রোমেগালি হওয়ার মোস্ট লাইকলি কজ হচ্ছে ম্যাক্রো এডিনোমা হওয়ার পসিবিলিটি বেশি, ম্যাক্রো এডিনোমা। তাহলে এই ম্যাক্রো এডিনোমা যদি হয় তাহলে এটা টিউমারের কারণে যে প্রেশার ইফেক্ট আছে সেটার কারণে হেডেক হতে পারে। এক্সেসিভ সোয়েটিং হতে পারে, কারণ অ্যাক্রোমেগালি পেশেন্টগুলোর ক্ষেত্রে সোয়েট গ্ল্যান্ড হাইপারপ্লেসিয়া হয়। এরপরে গ্যালাক্টোরিয়া দুইটা কারণ হতে পারে।
একটা হচ্ছে গ্রোথ হরমোন সিক্রেটিং যে অ্যাডিনোমাগুলো থাকে, এইগুলো একই সাথে প্রোল্যাক্টিন সিক্রেশন করে, এটা কমন। তাহলে গ্রোথ হরমোন সিক্রেশন টিউমারের সাথে প্রোল্যাক্টিন সিক্রেশন, এটা অনেক ক্ষেত্রে কমনলি থাকতে পারে। এটা একটা কারণ হতে পারে, যে কারণে প্রোল্যাক্টিন বেশি থাকতে পারে, গ্যালাক্টোরিয়া হতে পারে। আরেকটা হতে পারে এই ম্যাক্রোএডিনোমাগুলো যদি পিটুইটারি স্টককে কম্প্রেস করে রাখে। তার আমরা একদম প্রথম ক্লাস এন্ডোক্রাইন ডিসকাস করছিলাম যে হাইপোথ্যালামাস থেকে আমাদের রিলিজ হয় হচ্ছে ডোপামিন। এটা রিলিজ হয় হাইপোথ্যালামাস থেকে, এটা আসছে পিটুইটারি স্টকের মাধ্যমে, এবং এর মেইন কাজ হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে প্রোল্যাক্টিন সিক্রেশনটাকে ইনহিবিট করে রাখা। এখন যে ম্যাক্রোএডিনোমা হয়েছে, এটা তো সাইজ অনেক বড়। এই বড় সাইজের একটা টিউমার যদি পিটুইটারি স্টককে কম্প্রেস করে ফেলে, তাহলে ডোপামিনগুলো আসতে পারবে না, এই ইনহিবিটর ইফেক্টটা তখন আর থাকবে না, তখন কি প্রোল্যাক্টিন সিক্রেশন বেশি বেশি হবে। তাহলে এটা একটা মেকানিজম হতে পারে, এক্সেসিভ প্রোল্যাক্টিন সিক্রেশন এবং গ্যালাক্টোরিয়াল কারণ। তাহলে দুইটা কারণ পেলাম, একটা অ্যাক্রোমেগালি যে অ্যাডিনোমাগুলো থাকে গ্রোথ হরমোন সিক্রেটিং টিউমার, এগুলো থেকে প্রোল্যাক্টিন সিক্রেশন বাড়তে পারে, অথবা ডিউ টু কমপ্লেশন অফ স্টক লস, এই ডোপামিনের ইনহিবিটর ইফেক্টটা লস, সেই ক্ষেত্রে প্রোল্যাক্টিন সিক্রেশন বাড়তে পারে। এরপর পলিউরিয়া অ্যান্ড পলিডিপসিয়া। তাহলে গ্রোথ হরমোনকে বলা হয় হচ্ছে ইনসুলিন অ্যান্টাগনিস্ট, মানে ইনসুলিন হচ্ছে গ্লুকোজ লেভেল কমায়, আর গ্রোথ হরমোন এরা হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। তাহলে গ্রোথ হরমোন, তারপর হচ্ছে গ্লুকাগন, তারপর হচ্ছে থাইরক্সিন, তারপর হচ্ছে অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন। তাহলে এই হরমোনগুলো হচ্ছে ইনসুলিন হরমোনের অ্যান্টাগনিস্ট বলা যায়, মানে এরা সবাই ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। তাহলে পরীক্ষা দুইভাবে কোশ্চেন আসতে পারে, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায় কোন কোন হরমোন, বা হঠাৎ হরমোন হুইচ অ্যান্টাগনাইজ দ্য ফাংশন অফ ইনসুলিন। তাহলে এখানে যেহেতু গ্রোথ হরমোন সিক্রেশন অনেক বেশি হচ্ছে, সো এখানে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়বে, পেশেন্টের ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করতে পারে এবং পলিউরিয়া পলিডিসও ডেভেলপ করতে পারে। এরপরে পেশেন্ট আছে বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া। তাহলে এটা হচ্ছে কেন, এটা হচ্ছে ডিউ টু প্রেশার ইফেক্ট। এখানে যে ম্যাক্রো অ্যাডিনো ফর্মেশন হয়, যেটার সাইজ থেকে মোর দ্যান 1 সেন্টিমিটার, এই টিউমারটা কি করে, অপটিক কায়াজমাকে কম্প্রেস করে। এই অপটিক কায়াজমাতে আমাদের মেইনলি থাকে নেজাল ফাইবার্স গুলা, দুই আয়ের। আর নেজাল ফাইবার্সের কাজ হচ্ছে টেম্পোরাল ফিল্ড অফ ভিশনকে রিপ্রেজেন্ট করা। তো এই নেজাল ফাইবারগুলো যখন ড্যামেজ হবে বা কম্প্রেস হবে, তখন আমাদের দুই পাশে টেম্পোরাল ভিজুয়াল ফিল্ডটা লস হবে, পেশেন্টে বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া ডেভেলপ করবে। ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট রিলেটেড ডিসকাশন আমরা নিউরোলজিতে করবো, জাস্ট এটা মনে রাখতে হবে পিটুইটারি অ্যাডিনোমাগুলোতে বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া থাকতে পারে। A 29-year-old woman presents with a sudden onset severe headache and vomiting, accompanied by double vision and difficulty looking to the sides. She admits to feeling increasingly tired over the past few months and having low libido. On examination, her blood pressure normal, pulse normal, regular. She has a postural drop in blood pressure of 15 mm mercury. There is bitemporal superior quadrantenopia. ইনভেস্টিগেশনের মধ্যে হিমোগ্লোবিন, ডাব্লিউবিসি প্লেটলেট নর্মাল, পেশেন্টের সোডিয়াম কম আছে, আদার ফাইন্ডিংস নর্মাল। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? তাহলে অপশন আছে পিটুইটারি অ্যাডিনোমা, পিটুইটারি অ্যাপপ্লেক্সি, সাবঅ্যাকুয়েন্ট হেমোরেজ, টেনশন হেডেক অ্যান্ড ভাইরাল মেনিনজাইটিস। তাহলে এখানে আমরা দুইটা অ্যাপ্রোচ আগাইতে পারি। একটা হচ্ছে পেশেন্টের মেইন কমপ্লেন কি ছিল, সাডেন সিভিয়ার হেডেক অ্যান্ড ভমিটিং। তাহলে এর মধ্যে টেনশন হেডেক, এটা তো ইউজুয়ালি সিভিয়ার হেডেক বা ভমিটিং হয় না, এটা বাদ। ভাইরাল মেনিনজাইটিসও এই ধরনের সাডেন অনসেট ভমিটিং হবে না, সাডেন অনসেট সিভিয়ার হেডেক থাকবে না। বাদ থাকলো সাবঅ্যাকুয়েন্ট হেমোরেজ, পিটুইটারি অ্যাপোপ্লেক্সি, পিটুইটারি অ্যাডিনোমা। পিটুইটারি অ্যাডিনোমা পেশেন্টগুলোর ক্ষেত্রে টিউমার থাকতে পারে, তবে ইউজুয়ালি হিস্ট্রিতে থাকবে একটু লং ডিউরেশন হিস্ট্রি। টিউমার তো সাডেনলি হেডেক ডেভেলপ করবে না। বাদ থাকে পিটুইটারি অ্যাপোপ্লেক্সি, সাবঅ্যাকুয়েন্ট হেমোরেজ, এই দুটো কন্ডিশনে সাডেন সিভিয়ার হেডেক ডেভেলপ করতে পারে।
তাহলে ডিফারেন্সিয়েট করার জন্য আমাদের দেখতে হবে বাকি ফিচার্স কি আছে। পেশেন্টের একটি ইম্পর্টেন্ট ফিচার্স আছে বাইটেম্পোরাল সুপিরিয়র কোয়াড্রেন্টানোপিয়া। তাহলে সাবজেক্ট হেমোরেজে ইউজুয়ালি এই ধরনের ভিজুয়াল ডিফেক্ট থাকে না। এছাড়া পেশেন্টের পোস্টাল ড্রপ আছে, যেটাও এটার সাথে এক্সপ্লেন করা যায় না। পেশেন্টের হাইপোনেট্রিমি আছে, হাইপোনেট্রিমিটা সাবজেক্ট হেমোরেজ থাকতে পারে ডিউ টু সিয়ার, বাট বাকিগুলো এক্সপ্লেন করা যায় না। তাহলে এখানে ডায়াগনোসিস পিটুইটারি অ্যাপোপ্লেক্সি। তাহলে পিটুইটারি অ্যাপোপ্লেক্সি পেশেন্টগুলোর দুইটা প্রেজেন্টেশন থাকে, আমরা এখানে প্রশ্ন বলছিলাম। একটা হচ্ছে পেশেন্টের প্রেশার ইফেক্টের কারণে বা লোকাল কম্প্রেশনের কারণে পেশেন্টের হেডেক থাকতে পারে, একটা হচ্ছে ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট থাকতে পারে। এটা হচ্ছে পিটুইটারি ম্যাকুলার মতনই এই ফিচারগুলো থাকতে পারে। আর কি থাকতে পারে, হরমোনাল ইমব্যালেন্স, আর এর সাথে পেশেন্টের অনসেটটা থাকবে সাডেন অনসেট। তাহলে মানে অলমোস্ট পিটুইটারি অ্যাডিনোমার মতন ফিচার, জাস্ট যদি সাডেন অনসেট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করবো পিটুইটারি অ্যাপোপ্লেক্সি। তাহলে যে কোনো প্রেজেন্টেশনে যদি কোনো সাডেন অনসেট বা অ্যাকিউট অনসেট হয়, ইউজুয়ালি ভাস্কুলার কজগুলো আমরা আগে চিন্তা করি। আর পেশেন্টটা হাইপোনেট্রিমিয়া এবং পোস্টাল ড্রপ এটা হয়েছে ডিউ টু ডেফিসিয়েন্সি অফ এসিটেইস অ্যান্ড ফাইনালি কর্টিসল ডেফিসিয়েন্সি। তার মানে পেশেন্টের অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি হয়েছে ডিউ টু ডিক্রিজড এসিটেইস। তাহলে একটা ডায়াগনোসিস হচ্ছে পিটুইটারি অ্যাপোপ্লেক্সি। তাহলে আমরা যদি কোনো পেশেন্টের দেখি সাডেন সিভিয়ার হেডেক আছে, ধরনের বাইটেম্পোরাল ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট আছে, সাথে পেশেন্টের ইলেকট্রিক ইমব্যালেন্স বা হরমোনাল ইমব্যালেন্স আছে, তাহলে ডায়াগনোসিস করতে আমরা পিটুইটারি অ্যাপোপ্লেক্সি। An 18-year-old woman is referred by her GP who is concerned that she might have an underlying endocrine problem. The girl had been taken to the GP by her mother. She is very studious and has just won a place at university. Her weight is 38 kg and she is 5 feet 10 inches tall. Her skin is dry and she has excessively growth of fine soft hair. She has been amenorrheic for 9 months. Her thyroid function is normal. She is anemic and has associated reduced white cell and platelet count. তাহলে 5 ফিট 10 ইঞ্চি হাইটের একটা ফিমেল, যার ওয়েট হচ্ছে অনলি 38 কেজি। পেশেন্টের মেইন কমপ্লেন হচ্ছে অ্যামোনোরিয়া। আর একটা ক্লু বলছে কি, এক্সেসিভ গ্রোথ অফ ফাইন সফট হেয়ার। তাহলে এই ধরনের একটা পেশেন্ট, ইয়ং ফিমেল পেশেন্ট, এখানে যদি ভেরি লো ওয়েট থাকে, অ্যামোনিয়া থাকে, ফাইন সফট হেয়ার থাকে, তাহলে এটা ডায়াগনোস হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা। এখন অ্যানোরেক্সিয়া নার্ভোসা পেশেন্টগুলোর ক্ষেত্রে ইনভেস্টিগেশন ফাইন্ডিংস কেমন পাওয়া যাবে? আমরা এন্ডোক্রাইনোলজি পড়াশোনা বলছিলাম যে হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম। হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজমের একটা কজ হচ্ছে এক্সেসিভ ওয়েট লস বা ক্রনিক সিস্টেমিক ইলনেস। তাহলে এই কন্ডিশনগুলোতে হাইপোথ্যালামিক পিটুইটারি ফাংশনগুলো, মেল পিটুইটারি ফাংশনগুলো হচ্ছে ডিমিনিশ থাকে এবং গোনাডোট্রপিক হরমোন রিলিজ কমে যায়। তাহলে গোনাডোট্রপিক হরমোনের মধ্যে আছে আমাদের লুটিনাইজিং হরমোন এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। তাহলে এই দুটো হরমোন যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে স্ট্রায়াল সিক্রেশনও কমে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো, সবগুলাই লো পাবো। তাহলে এখান থেকে আমরা অ্যানোরেক্সিয়া নার্ভোসারও কিছু ফাইন্ডিংস পাইলাম। পেশেন্টের প্রেজেন্টেশন থাকতে পারে অ্যামোনোরিয়া নিয়ে। আমরা এলএস এফএসএইচ স্টেরয়েড করি, সবগুলা লো পাবো। পেশেন্টের সেল কাউন্ট কম থাকতে পারে, পেশেন্টগুলা অ্যানিমিক থাকতে পারে। A 32-year-old man presents with unilateral gynecomastia. He had breast reduction surgery on the other side 10 years ago. On examination, he has sparse body hair in axillary pubic regions. Two testicles are identified, but both
small volume. On further questioning, you elucidate that he has a normal sense of smell. His blood test reveals testosterone 4 nanomole per liter, which is reduced. LH, FSH both elevated, prolactin within normal limit. তাহলে 32-year-old man গাইনোকোমেশিয়া আছে, তারপর হচ্ছে স্পার্স বডি হেয়ার, তার মানে বডি হেয়ার কম আছে, স্মল টেস্টিস, আর ইনভেস্টিগেশনের মধ্যে টেস্টোস্টেরন কম, আর এলএস এফএসএইচটা বেশি। অপশনের মধ্যে আছে ক্ল্যানফেল্টার, কলম্যান সিনড্রোম, হাইপোথ্যালামিক হাইপোগোনাডিজম, অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম, 11 বিটা হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি। তাহলে এই ধরনের কন্ডিশনগুলো যেগুলো থাকবে, এই কন্ডিশনগুলোতে আমাদের সবার আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে পেশেন্টের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কি। তাহলে এইভাবে আগে কোশ্চেন অ্যান্সার করা সহজ। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হচ্ছে পেশেন্টের মেল অ্যাপিয়ারেন্স বা পেশেন্ট হচ্ছে ম্যান। তাহলে এখান থেকে আমরা দেখি অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম, এদের ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে ফিমেল, কারণ এখানে অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভ, মানে অ্যান্ড্রোজেনগুলো কাজ করতে পারে না। তো পেশেন্টের মেল অ্যাপিয়ারেন্সটা ডেভেলপ করে না, পেশেন্ট থাকে ফিমেল। তাহলে একটা অপশন আমাদের বাদ গেল। সেকেন্ড আমরা দেখবো এলএইচ এবং এফএসএইচ এগুলো কেমন আছে। তাহলে পেশেন্টের তো হাইপোগোনাডিজমের ফিচার্স আছে, স্পার্স বডি হেয়ার, তারপর স্মল ভলিউম টেস্টিস, টেস্টোস্টেরন কম। তাহলে এই হাইপোগোনাডিজমটা কি হাইপোগোনোট্রপিক আর হাইপারগোনোট্রপিক? তাহলে এখানে যদি আমরা এলএসএইচ এফএসএইচ দেখি, তার মানে এটা হচ্ছে বেশি আছে, মানে হাইপারগোনোট্রপিক। তার মানে এই ক্ষেত্রে তার পিটুইটারি ফাংশনটা নর্মাল আছে, হাইপোথ্যালামাস ঠিকঠাক আছে। তাহলে এই ধরনের কন্ডিশনগুলোতে যদি পেশেন্টের টেস্টোস্টেরন কম থাকে, এলএসএইচ এফএসএইচ বেশি থাকে, তাহলে মোস্ট লাইকলি গোনাডাল প্রবলেম। তাহলে এখানে যদি আমরা অপশনগুলো দেখি, কলম্যান সিনড্রোম এবং হাইপোথ্যালামিক হাইপোগোনাডিজম, এই দুইটাই হচ্ছে হাইপোগোনাড্রপিক হাইপোগোনাডিজম, এই দুইটা এক্সাম্পল। মানে এই কন্ডিশনগুলোতে এলএইচ এফএসএইচ এগুলো লো থাকবে। আর এখানে যেহেতু হাই আছে, তাহলে এই দুটো কজে এক্সক্লুডেড হয়ে যায়। এরপর আমরা যদি দেখি 11 বিটা হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি, তাহলে এটা হচ্ছে ওয়ান অফ দ্য কজ অফ কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপোপ্লাসিয়া। এই পেশেন্টটার প্রেজেন্টেশন থাকে হচ্ছে প্রিকশাস পিউবার্টি নিয়ে, তার মানে আর্লি পিউবার্টি হয়। এখানে দেখা যাচ্ছে পেশেন্টের বয়স 32 বছর, এখনো তার সেকেন্ডারি সেক্সুয়াল যে ক্যারেক্টারিস্টিক্স আছে বা বডি আছে এগুলো আদৌ কম রয়েছে, তাহলে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপোপ্লাসিয়া এটাও এক্সক্লুড হয়ে যায়। তাহলে আমাদের অপশন বাদ থাকছে একটাই, সেটা হচ্ছে ক্ল্যানফেল্টার সিনড্রোম। তাহলে ক্ল্যানফেল্টার সিনড্রোমে এই ধরনের প্রেজেন্টেশন থাকতে পারে, পেশেন্টগুলো হাইপোগোনাডিজমের ফিচার্স থাকে, টেস্টোস্টেরন লেভেল কম থাকে, এলএইচ এফএসএইচ এগুলো বেশি থাকে, সাথে পেশেন্ট স্মল টেস্টিস গাইনোকোমেশিয়া এগুলো থাকতে পারে। তাহলে এটা অ্যান্সার আছে ক্ল্যানফেল্টার সিনড্রোম। কলম্যান সিনড্রোম হলে আমরা কি পাইতাম? পেশেন্টের টল স্ট্রাকচার, গাইনোকোমেশিয়া, স্মল টেস্ট এগুলো থাকতে পারতো, তবে ইনভেস্টিগেশন করলে এলএইচ এফএসএইচ এগুলো আমরা লো পাইতাম, আর সাথে কি থাকতো? অ্যানোসমিয়া থাকতো। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে অলফ্যাক্টরি বাল্বের ডেভেলপমেন্ট হয় না ঠিক মতো, পেশেন্টের অ্যানোসমিয়া থাকে। আর হাইপোথ্যালামিক হাইপোগোনাডিজম হলে সেক্ষেত্রে এলএইচ এফএসএইচ এগুলো কম পাইতাম। appearance. Congenital adrenal hyperplasia due to 11 beta hydroxylase deficiency এগুলোর ক্ষেত্রে আমরা পেশেন্টের প্রিকশাস পিউবার্টি পাইতাম, মানে আর্লি পিউবার্টি অ্যাপিয়ার করতে হবে পেশেন্টের ক্ষেত্রে। আর যদি ফিমেল হয় সেক্ষেত্রে পেশেন্টের অ্যান্ড্রোজেন এক্সেসিভ ফিচার্সগুলো হার্সুটিজম, ক্লাইটোমেগালি এগুলো থাকতে পারতো। Which of the following is the most likely underlying cause for the excessive sweating? A 49-year-old man presents to the clinic with excessive sweating. He is found to have elevated growth hormone and insulin like growth factor 1, and a growth hormone suppression test is consistent with the diagnosis of acromegaly. তাহলে এই কোশ্চেন অনেক সময় ডিরেক্ট কোশ্চেন দিয়ে দেয়, acromegaly পেশেন্টের এক্সেসিভ সুয়েটিং হওয়ার কজ কি? তাহলে এটা ডিরেক্ট কোশ্চেন, বইয়ের নাই অবশ্য, ডেভিডসনে মনে হয়। সুয়েট গ্ল্যান্ড হাইপারপ্লেসিয়া। Which of the following is the most appropriate investigation? A 45-year-old man presents with prognostism and interdental separation.
His GP has found it increasingly difficult to manage his blood pressure control over the past 2 years, and he is now taking 3 oral antigens in addition. Despite a BMI of only 25, he has recently been diagnosed with impaired glucose tolerance. মানে পেশেন্টের প্রগনোসিস আছে, ডেন্টাল অ্যাবনর্মালিটিস আছে, সাথে পেশেন্টের হাইপারটেনশন এন্ড ডায়াবেটিস মেলাইটাস আছে। প্রগনোসিজম আর এর সাথে যেগুলো থাকে তাহলে পেশেন্টের ডায়াগনোস হচ্ছে অ্যাক্রোমেগালি। তাহলে মেইন কোশ্চেন হচ্ছে অ্যাক্রোমেগালির ক্ষেত্রে ডায়াগনস্টিক টেস্ট কোনটা? তাহলে গ্লুকোজ টলারেন্স টেস্ট ইনক্লুডিং গ্রোথ হরমোন মেজারমেন্ট, এটা হচ্ছে পেশেন্টের অ্যাক্রোমেগালি পেশেন্টগুলোর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট বা কনফার্মেটরি টেস্ট। অ্যাক্রোমেগালি পেশেন্টের কোন কার্সিনোমা হওয়ার রিস্ক থাকে বেশি? এটা একবার এফসিবিএস এর কোশ্চেন আসছিল, এমআরসিবি তো কোশ্চেন আসছে এটা। তাহলে কোলন ক্যান্সার হওয়ার রিস্ক থাকে বেশি। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা যদি সার্ভিলেন্স করি তাহলে কি ইনভেস্টিগেশন করব? কোলোনোস্কোপি। তাহলে আমরা যেভাবে আমি নিজে যেভাবে এফসিএস পরীক্ষা দিয়েছিলাম সেইভাবে এরকম একটা কোশ্চেন আসছিল। এই ধরনের একটা সিনারিও দিয়ে কোশ্চেন দেওয়া ছিল যে হোয়াট ফার্দার ইনভেস্টিগেশন মে বি রিকোয়ার্ড ইন দিস পেশেন্ট, অ্যান্সার হচ্ছে কোলোনোস্কোপি। আবার এমআরসি পরীক্ষার সময় আমাদের সেম একটা কোশ্চেন পাইছিলাম যে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কোন ধরনের ম্যালিগনেন্সি হওয়ার রিস্ক থাকে বেশি। তাহলে এটা মনে রাখা লাগবে যে কোলন ক্যান্সার রিস্ক বেশি অ্যাক্রোমেগালি পেশেন্টগুলোর ক্ষেত্রে, এবং পেশেন্টের ক্ষেত্রে সার্ভিলেন্স কোলোনোস্কোপি করতে হবে। ইউজুয়ালি আপ টু 40 ইয়ার্স আমরা সার্ভিলেন্সটা করে থাকি। What is the what of the following medications is most useful in reducing further progression of nephropathy? A patient with long-standing type 2 diabetes is found to have a urinary albumin excretion rate of 300 mg per liter. His diabetes is well controlled on metformin and is normotensive with a blood pressure of 122 by 2 mm mercury. Pulse normal. Other findings normal. HbA1c 56 millimole per mole. তাহলে পেশেন্টের ডায়াবেটিস মেলাইটাস আছে, সাথে ইউরিনে অ্যালবুমিন যাচ্ছে, পেশেন্টের ব্লাড প্রেশার নরমাল। এই পেশেন্টের নেফ্রোপ্যাথি প্রোগ্রেশন কমানোর জন্য আমরা কি ড্রাগ ইউজ করতে পারি? ব্লাড গ্লুকোজ উইদিন কন্ট্রোল। এক্সেলেন্ট। লিসেনোপ্রিল। এটা আমরা নেফ্রোলজি পড়াশোনা ডিসকাস করছিলাম যে কোনো পেশেন্টের যদি সিকেডি পেশেন্ট বা ডায়াবেটিস মেলাইটাস পেশেন্ট যদি প্রোটিউরিয়া থাকে তাহলে এই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে এস ইনহিবিটর বা এআরবি টু প্রিভেন্ট ফার্দার প্রোগ্রেশন অফ নেফ্রোপ্যাথি। লিসেনোপ্রিল বা র্যামিপ্রিল এই ধরনের যে ড্রাগগুলো আছে এস ইনহিবিটর বা এআরবি, এই ড্রাগগুলো কি করে, কোথায় কাজ করে এদের সাইট অফ অ্যাকশন? এটা কি অ্যাফারেন্ট আর্টেরিয়ালে কাজ করে নাকি ইফারেন্ট আর্টেরিয়ালে? অ্যাফারেন্টে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাফারেন্ট আর্টেরিয়াল, আর এটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাস, আর এটা হচ্ছে আমাদের ইফারেন্ট আর্টেরিয়াল, আর এটা হচ্ছে আমাদের বাউমেন্স ক্যাপসুল, আর এর পাশে আছে আমাদের টিউবিউল। তাহলে এখান থেকে আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশন হবে, অ্যাফারেন্ট আর্টেরিয়াল দিয়ে ব্লাড আসবে, ক্যাপিলার এখানে ফিল্ট্রেশন হবে, তারপর ইফারেন্ট আর্টেরিয়াল দিয়ে বের হয়ে যাবে। এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন কখন বেশি হবে? যদি অ্যাফারেন্ট আর্টেরিয়ালটা যদি আমরা ডাইলেটেশন করি, মানে এটা যদি একটু মোটা হয় তাহলে ব্লাড বেশি আসবে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন বাড়বে। আবার যদি ইফারেন্ট আর্টেরিয়াল কনস্ট্রিকশন করি তাহলে এই সাইডে যদি আমাদের প্রেশারটা বেশি থাকে, কনস্ট্রিকশন হয়ে যায়, তাহলে ব্লাডটা সহজে যাইতে পারবে না। সেক্ষেত্রে গ্লোমেরুলার যে ফিল্ট্রেশন প্রেশার আছে, প্রেশারটা বেশি হবে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন বেশি হবে। তার মানে অ্যাফারেন্টে যদি ভ্যাসো ডাইলেটেশন হয়
আর ইথাইলিন আর্টেরিওলে যদি ভ্যাসো কনস্ট্রিকশন হয় তাহলে আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা বেশি হবে। এখন ডায়াবেটিক কোনো একটা পেশেন্টের যদি প্রোটিন ইউরিয়া হয় তার মানে কি হচ্ছে গ্লোমেরুলাস থেকে প্রোটিনগুলো ফিল্ট্রেশনে টিউবুলে চলে যাচ্ছে। পেশেন্টের যে কিডনি ড্যামেজ হয় প্রোটিন মেডিয়েটেড টিউবুলার ড্যামেজ হতে পারে। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেশার যত বেশি হবে এই পেশেন্টের প্রোটিন ইউরিয়া তত বেশি হবে। এখন এই যে ভ্যাসো কনস্ট্রিকশন ইফারেন্ট আর্টেরিওলে এই কাজটা করে অ্যানজিওটেনসিন 2। মানে অ্যানজিওটেনসিন 2 যত বেশি থাকবে ভ্যাসো কনস্ট্রিকশন তত বেশি হবে, পেশেন্টের গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেশার বেশি হবে, প্রোটিন ইউরিয়া তত বেশি হবে এবং পেশেন্টের নেফ্রোপ্যাথি তত প্রোগ্রেস করবে। আমরা যদি কোনোভাবে অ্যানজিওটেনসিন 2 ব্লক করতে পারি তাহলে সেক্ষেত্রে কি হবে, ভ্যাসো কনস্ট্রিকশন ইফেক্টটা কম হবে, পেশেন্টের গ্লোমেরুলার প্রেশার কম হবে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন কম হবে, প্রোটিন ইউরিয়া কম হবে। তাহলে সেক্ষেত্রে প্রোটিন মেডিয়েটেড যে টিউবুলার ড্যামেজ এই ড্যামেজটা তখন কম হবে এবং ডায়াবেটিক নেফ্রোপ্যাথি প্রোগ্রেশনটা তখন কম হবে। এই অ্যানজিওটেনসিন 2 ব্লক করার জন্য আমরা ইউজ করতে অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার অথবা অ্যানজিওটেনসিন 2 প্রোডাকশন কমাতে পারি বাই এসিনি ইনহিবিটর। তাহলে অ্যানজিওটেনসিন 2 এটা যে কনভার্ট হয় অ্যানজিওটেনসিন 1 থেকে এটাকে কনভার্ট করে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, সেই এনজাইমটাকে আমরা ব্লক করতে পারি। তাহলে এসি ইনহিবিটর বা এআরবি এটা কি করে, মেইনলি অ্যানজিওটেনসিন 2 কমায় এবং এই কাজটা কোথায় করে, ইফারেন্ট আর্টেরিওলে। তাহলে এই ভ্যাসো কনস্ট্রিকশন যদি কম হয় তাহলে ইফারেন্ট আর্টেরিওলগুলো ডাইলেট হবে, ব্লাডগুলো সহজে চলে যেতে পারবে এবং গ্লোমেরুলাসের যে প্রেশারটা কম থাকবে। তাহলে এসি ইনহিবিটর বা এআরবি গুলো মেইন ফাংশন কোথায়, ইফারেন্ট আর্টেরিওলে। এটা ডিসকাশন করার কারণ হচ্ছে এটাও আমি যে পরীক্ষা দিয়েছিলাম সেবারই এমসিকিউ আসছিল এখান থেকে, এই অ্যানজিওটেনসিন 2 মেডিয়েটেড কোথায় কাজ করে, কিভাবে কাজ করে, এই রিলেটেড কোশ্চেন ছিল। তাহলে এটা কাজ করে ইফারেন্ট আর্টেরিওলে। আর এফারেন্ট আর্টেরিওলে কে কাজ করে, এখানে যে ভ্যাসো ডায়ালেটেশন হইতেছে এই ভ্যাসো ডায়ালেশনটা করা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। এখন আমরা যদি প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটর ইউজ করি লাইক এনএসআইডি, তাহলে এনএসআইডি ইউজ করলে কি হবে, প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস কমে যাবে, ভ্যাসো ডায়ালেশন কমে যাবে, এফারেন্ট আর্টেরিওলে যে ব্লাড আসতেছিল এই ব্লাড আসাটা কমে যাবে, ফলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন কমে যাবে। এই কারণে আমরা একেআর পেশেন্টগুলোর ক্ষেত্রে এনএসআইডি অ্যাভয়েড করি, বিশেষ করে যদি পিরিয়ডাল একে হয় তাদের এমনিতে ফিল্ট্রেশন কম, তাদের এনএসআইডি ইউজ করলে আরও ফিল্ট্রেশন কমে যেতে পারে। তাহলে এনএসআইডি কাজ সাইট অফ অ্যাকশন হচ্ছে মেইনলি এফারেন্ট আর্টেরিওল, আর এসি নিউট্রাল বা এআরবি এগুলো কাজ হচ্ছে ইফারেন্ট আর্টেরিওল। তাহলে এই দুইটা ড্রাগই যেগুলো পেশেন্টের পিরিয়ডাল একে আছে, ডায়রিয়া, ভমিটিং, ডিহাইড্রেশন এগুলো কারণে যে একে ডেভেলপ করে, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে বা এমনি একে পেশেন্টরাও অ্যাভয়েড করতে হবে। কারণ একে পেশেন্টে এমনি জিএফআর কম, আমরা যদি এসি নিউট্রাল এআরবি বা এনএসআইডি ইউজ করি তাই গ্লোমেরুলার ফিল্ট্রেশন আরও কম হবে। 61-year-old farmer with type 1 diabetes for 35 years and long-standing poor control complains of a limp and an abnormally shaped ankle. Examination reveals painless joint that is warm and swollen. There is crepitus and what appears to be palpable bone debris. There is no history of trauma and X-ray reveals gross joint distraction and apparent dislocation. CRPWC all are normal. তাহলে একটা পেশেন্টের গ্রস জয়েন্ট ডিস্ট্রাকশন হয়ে গেছে, জয়েন্ট সোলেন আছে বাট পেইনলেস, সাথে সিআরপিডব্লিউসি কারণ এগুলো সব নর্মাল। তাহলে এটা হচ্ছে টিপিক্যাল ফিচার্স অফ চার্কোটস আর্থ্রোপ্যাথি। এটা মেইনলি হয় যে পেরিফেরাল নিউরোপ্যাথি রিলেটেড ডিজিজগুলোতে। মোস্ট কমন আছে ডায়াবেটিস মেলাইটাস, এছাড়া সিঙ্গোমায়েলিয়া, আর একটা হচ্ছে টার্সিয়ারি সিফিলিস, এই পেশেন্টগুলোর ক্ষেত্রেও ডেভেলপ করতে পারে। সাইডটা ডিপেন্ড, ইউজুয়ালি ডায়াবেটিস মেলাইটাস ক্ষেত্রে পায়ে বা লোয়ার লিম্বে হয়, সিঙ্গোমায়েলিয়ার ক্ষেত্রে ইউজুয়ালি আপার লিম্বে বেশি হয়। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে গ্রস জয়েন্ট ডিফর্মিটি থাকে কিন্তু ইউজুয়ালি পেইনলেস থাকে, যেহেতু এখানে পেশেন্টের পেরিফেরাল নিউরোপ্যাথি আছে। আর সিআরপিডব্লিউসি কাউন্ট এগুলো ইউজুয়ালি নর্মাল থাকে। যদি পেশেন্টের অস্টিওমায়ালাইটিস হইতো তাহলে সেক্ষেত্রে ইউজুয়ালি পেশেন্টের পেইন থাকতো, আর সিআরপিডব্লিউসি এগুলো ইউজুয়ালি বেশি থাকতো। বাকি অন্যগুলোর সাথে তো সিনারিও কোনোভাবে মিলে না।
Which diagnosis fits best with this history and examination? 54-year-old man presents to the diabetes clinic for review. He has had type 1 diabetes for 30 years. With suboptimal control, his most recent HbA1c was 8.8%. Recently, he has had a number of falls, which he describes as attacks of feeling pain. He has suffered from impotence for a number of years and takes anti-reflux medication. On examination, he has a postural drop of 35 millimeter mercury in blood pressure. তাহলে পেশেন্টের ইন শর্ট যদি আমরা বলি আনকন্ট্রোলড টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস আছে। এর সাথে পেশেন্টের কি আছে? নাম্বার অফ ফলস আছে, পেশেন্টের ইম্পর্টেন্স আছে, তারপর হচ্ছে পেশেন্টের অ্যান্টি রিফ্লেক্স মেডিকেশন খাই, তার মানে পেশেন্টের জার্ডের লাইফ হিস্ট্রি আছে, আর পেশেন্টের পোস্টাল ড্রপ আছে। তাহলে পোস্টাল ড্রপ, ইম্পর্টেন্স, ডিজিনেস এই সবগুলাই হচ্ছে ফিচার্স অফ অটোনমিক নিউরোপ্যাথি। তাহলে পেশেন্টে এখানে মেইনলি যেটা ডেভেলপ করছে সেটা হচ্ছে ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথি। ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হলে এই ক্ষেত্রে ইউজুয়ালি পেশেন্টের ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট থাকতো এবং এগুলো ইউজুয়ালি সাডেন অনসেট হওয়ার কথা ছিল। অ্যারিথমিয়া হলে পেশেন্টের পালপিটেশন থাকার কথা, অ্যাবনর্মাল হার্টবিট থাকতো বা পালস ইরেগুলার এই ধরনের কোনো ফিচার্স দেওয়া থাকতো, এগুলো কিছুই নেই। ভ্যাজোভ্যাগাল সিনকোপ এবং নিউরোকার্ডিওজেনিক সিনকোপ এগুলো ইউজুয়ালি স্পেসিফিক সিচুয়েশন ডেভেলপ করে, এই ধরনের কোনো স্পেসিফিক সিচুয়েশনের কথা এখানে বলা হয়নি। তাহলে কোনো একটা ডায়াবেটিক পেশেন্ট যার ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, এই পেশেন্ট যদি পোস্টাল ড্রপ থাকে বা পোস্টাল হাইপারটেনশন থাকে, তাহলে দিস ইজ এ কেস অফ অটোনমিক নিউরোপ্যাথি। Which of the following is the best choice of therapy in this case? You review 52-year-old woman in the thyroid clinic. She has had thyroid mass. His functional status is excellent. She has no significant previous illness. Currently holds down a part-time job as a solicitor. Biochemical testing reveals normal thyroid function. High needle aspiration biopsy of the lesion reveals a thyroid lymphoma. তাহলে এত বড় সিনিয়র মেইন কোশ্চেন হচ্ছে পেশেন্টের থাইরয়েড লিম্ফোমা আছে, চয়েস অফ থেরাপি কি? থাইরয়েড লিম্ফোমা ট্রিটমেন্ট আমরা পড়ছি এন্ডোক্রাইন ডিসকাশনের সময়। তাহলে পেশেন্টের অন্যান্য যে কার্সিনোমাগুলো আছে ইউজুয়ালি আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে সার্জারি। একটু এক্সেপশন আছে থাইরয়েড লিম্ফোমা, এক্ষেত্রে আমরা কি ইউজ করি? কেমোথেরাপি অ্যান্ড এক্সটার্নাল বিম রেডিওথেরাপি। তাহলে এটা একটু মনে রাখা লাগবে। থাইরয়েড যে সার্জারিগুলো আছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস আছে সার্জারি, থাইরয়েড ম্যালিগনেন্সি ক্ষেত্রে, বাট থাইরয়েড লিম্ফোমার ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে কেমোথেরাপি, এর সাথে আমাদের রেডিওথেরাপি ইউজ করতে পারি। A 29-year-old man is brought to the emergency department. He was found unconscious by the ambulance service, having collapsed at a darts match. His family history reveals a brother with type 1 diabetes. A blood test shows following result: glucose 1.1, insulin 500 picomole per liter, which is above normal range, and C-peptide less than 0.2. তাহলে পেশেন্টের মেইনলি হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া আছে, ইনসুলিন বেশি, সি-পেপটাইড কম। তাহলে এটা হচ্ছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই ধরনের কোশ্চেন খুব কমনলি থাকে। তাহলে কোনো পেশেন্ট যদি ইনসুলিন বেশি সি-পেপটাইড কম থাকে তাহলে এটা হচ্ছে ফ্যাকটিসিয়াস হাইপোগ্লাইসেমিয়া। যদি কোনো পেশেন্টের ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তাহলে সেক্ষেত্রে ইনসুলিন সি-পেপটাইড দুইটাই বেশি থাকবে। আর ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে সেই পেশেন্টের আসলে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার পরিবর্তে হাইপারগ্লাইসেমিয়া হওয়ার কথা, যেহেতু ইনসুলিন তার কাজ করতেছে না। টাইপ 1 বা টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস হলে এক্ষেত্রে গ্লুকোজ বেশি থাকার কথা। ইনসুলিনোমা যদি হয়, ইনসুলিনোমা হলে পেশেন্টের ইনসুলিন সিপেট দুইটাই বেশি থাকবে। তাহলে ইনসুলিন যখন বডি থেকে সিক্রেশন হবে, মানে প্যানক্রিয়াটিক বিটা সেল যখন তৈরি করবে,
প্যানক্রিয়াটিক বিটা সেল যখন ইনসুলিন তৈরি করে তখন এখানে প্রো ইনসুলিন, ইনসুলিন, সি পেপটাইড সবগুলাই বেশি থাকে। তাহলে বিটা সেল যখন ইনসুলিন তৈরি করে তখন সে সি পেপটাইড এবং ইনসুলিন একই সাথে তৈরি করে, সেই ক্ষেত্রে সি পেপটাইড বেশি থাকে। আর যদি কোনো পেশেন্ট বাইরে থেকে ইনসুলিন নিয়ে থাকে, যেটা ফ্যাকটিসিয়াস, সেক্ষেত্রে বাইরে থেকে যখন এক্সটার্নাল ইনসুলিন নেবে তখন এই ইনসুলিনটা প্যানক্রিয়াটিক বিটা সেলকে সাপ্রেস করে রাখবে, ফলে প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে কোনো সি পেপটাইড রিলিজ হবে না। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে সি পেপটাইড থাকবে কম বা রিডিউসড। তাহলে হাইপোগ্লাইসেমিক পেশেন্টগুলোর ক্ষেত্রে আমাদের অবশ্যই ইনসুলিন এবং সি পেপটাইড চেক করতে হবে, এটার উপর ডিপেন্ড করে পেশেন্ট আন্ডারলাইং কজ ইভ্যালুয়েট করা যাবে। What is the most important side effect of carbimazole treatment, about which all patients must be counseled? তাহলে কার্বিমাজলের মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভান্স ইফেক্ট কি? একজনোসাইটোসিস। তাহলে একজনোসাইটোসিস অনেক কজ আছে, সব কজ আমাদের মনে রাখা পসিবল না, তবে কিছু ড্রাগ কজ মনে রাখা লাগবে যেগুলো পরীক্ষায় খুব ফ্রিকোয়েন্টলি আসে। যেমন একটা হচ্ছে কার্বিমাজল, একটা হচ্ছে কার্বিমাজেপাইন। তাহলে এটা মেইনলি ইউজ করা হয় ট্রাইজেমিনাল নিউরালজিয়া, এটা আমাদের বেশি আসে পরীক্ষায়। তাহলে এটা গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ক্লোজাপাইন। তাহলে অ্যান্টিসাইকোটিক যে ড্রাগস আছে এর মধ্যে ক্লোজাপাইনটা হচ্ছে বেশি একজনোসাইটোসিস করতে পারে। আর 4 নম্বর হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক মনে রাখা লাগবে, ক্লোরামফেনিকল। তাহলে এই 4টা সি দিয়ে ড্রাগের নাম আমাদের মনে রাখা লাগবে ফর একজনোসাইটোসিস। খুবই কমন, পরীক্ষায় আসতে পারে। তাহলে এটা আমাদের লাস্ট কোশ্চেন। 52-year-old businessman undergoes a routine medical examination as part of his company's health program. He has no symptoms. Although he is obese with a BMI of 31, his blood test performed on a fasting venous sample show a serum glucose concentration 7.1 millimole per liter. This is repeated by his GP 2 days later and again 7.1 millimole per liter. তাহলে পেশেন্টের ফাস্টিং venous glucose 7.1 millimole per liter on 2 occasions. তাহলে ডায়াগনোসিস হচ্ছে আমাদের ডায়াবেটিস মেলিটাস। তাহলে ফাস্টিং এর টার্গেট হচ্ছে আমাদের নরমাল হচ্ছে <7। মানে কোনো পেশেন্ট যদি <7 থাকে তাহলে সেটা হচ্ছে ডায়াগনোসিসের পক্ষে, এই ডায়াবেটিস মেলিটাসের পক্ষে যায়। এখন কোনো পেশেন্ট যদি অ্যাসিম্পটোমেটিক থাকে, মানে ডায়াবেটিস মেলিটাসের কোনো টিপিক্যাল সিমটমস নাই, সেই ক্ষেত্রে আমরা সিঙ্গেল টেস্ট দেখে ডায়াগনোস করতে পারবো না, মিনিমাম 2 টেস্ট লাগবে, অ্যাটলিস্ট 2 টেস্ট। তাহলে পেশেন্টের 2বার টেস্ট করা হয়েছে, 2বারই বেশি আসছে, সো ডায়াবেটিস। আর যদি কোনো পেশেন্ট সিমটোমেটিক থাকে, পলিউরিয়া, পলিডিপসিয়া, তারপর হচ্ছে ওয়েট লস, রিকারেন্ট ইনফেকশন, এই ধরনের ফিচারগুলো যদি থাকে যেগুলো ডায়াবেটিস মেলিটাস টিপিক্যাল থাকে, সেগুলোর ক্ষেত্রে আমরা সিঙ্গেল টেস্ট করে ডায়াগনোসিস করতে পারবো। টেস্টের মধ্যে আমাদের অপশন আছে কি কি? ফাস্টিং ব্লাড গ্লুকোজ, 2 hours আফটার ব্লাড গ্লুকোজ, আর HbA1c, যে কোনোটাই দেখা যাইতে পারে। তাহলে অ্যাসিম্পটোমেটিক ক্ষেত্রে আমাদের 2টা টেস্ট লাগবে, সিম্পটোমেটিক পেশেন্টের ক্ষেত্রে একটা টেস্ট লাগবে। ওকে, এখানে একটা কোশ্চেন রয়েছে, আচ্ছা এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। A trial of exenatide is planned. Which of the following correctly describes the mode of action of exenatide? তাহলে এই ধরনের কোশ্চেনগুলো আসে ডায়াবেটিস মেলিটাসের যে ড্রাগসগুলো আছে প্রত্যেকটা মেকানিজম অফ অ্যাকশন। এরকম একটা কোশ্চেন আমাদের রেসিডেন্সির সময় একবার আসছিল এমসিকিউ হিসেবে। তাহলে এক্সেনাটাইডের মেকানিজম অফ অ্যাকশন কি? এটা হচ্ছে GLP-1 অ্যাগনিস্ট। তাহলে GLP-1 অ্যাগনিস্ট, DPP-4 ইনহিবিটর, SGLT2 ইনহিবিটর, এই সবগুলাই হচ্ছে আমরা ডায়াবেটিস মেলিটাস ইউজ করি, প্রত্যেকটা এক্সাম্পল পড়ে রাখা লাগবে। পটাশিয়াম চ্যানেল ক্লোজারের মাধ্যমে কাজ করে কে?
সালফোনিক ইউরিয়া। তাহলে প্রতিটা মেকানিজম অ্যাকশন পড়ে রাখবেন, এগুলো পরীক্ষায় এমসিকিউ আসতে পারে, আবার যদি মন চাই ছাত্রদের এই ধরনের এসবিএ দিয়েও কোশ্চেন আসতে পারে। ওকে, তাহলে এটা ছিল আমাদের লাস্ট কোশ্চেন। কাদের কোনো কোশ্চেন আছে আজকের টপিকস নিয়ে? আজকে তো টপিকস নেই, অনেকগুলো টপিক ছিল। ওকে, তাহলে আজকে ক্লাসে পর্যন্তই।